বিতর্ক চলতেছিল ভিতরে বারবার, এবং মান্নারা তখন আওয়ামী লীগে আসবে আসবে করতেছে। আমি মান্নাকে সবসময় না করতেছি যে না, দূর থেকে চাঁদকে যত সুন্দর মনে হয়, চাঁদের উপরে যখন আর্মস্ট্রং নামছে গিয়া তখন কিন্তু পাথর মনে হয়েছে। কোন প্রেক্ষাপটে আমি বিএনপিতে 3 বছর বসেছিলাম। 3 বছর পরে 11 সেপ্টেম্বর 1999 সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডাকলেন, এবং উবায়দুল কাদের গাড়ি করে, তখন সে স্পোর্টস স্টেট মিনিস্টার উবায়দুল কাদের, সচিবালয় আমার বাসা থেকে আমাকে নিয়ে গেলেন। আজকের উবায়দুল কাদের মাই ফ্রেন্ড আমাকে আপার সামনে দিল। আপা বললো ফজলু যা হওয়ার হয়েছে দলে আইসা পড়ে। উনি আমাকে তুই করে, কারণ গোলাপ ভাই মারা গেছে। গোলাপ ভাই হলো কিশোরগঞ্জ 1-এর যে এমপি ছিলেন শামসুল হক, গোলাপ নিয়ে তখন মারা গেছে। তুই ওই সিটি ইলেকশন হন, তুই কালকে আমরা নমিনেশন দিয়ে দেবো তোকে। আর উবায়দুল কাদের লেখো তো এই সমস্ত পদ পদবি যা আছে সেন্ট্রাল কমিটি সব ফেরত দেওয়া হইল। আর তুমি ওই সিটে গিয়া এমপি হয়ে আসলে পরে তোমাকে খুব সুস্পষ্টভাবে বললো উবায়দুল কাদের জীবিত আছে, শেখ হাসিনাও জীবিত আছে। বললেন যে সাবেক সাহেব শিক্ষামন্ত্রী, উনি একজন আমলা, ততটা উনি করতে পারতেছে না, তুমি প্রতি। আমি বললাম যে আপা আমি দল থেকে চলে গেছি, আর আসতে চাই না, আর যদি আসতে হয় তখন আপনাকে প্রটোকলটা ঠিক করতে হবে, সিনিয়রিটির প্রটোকল। উনি বললো প্রটোকল কি? বলে প্রটোকল হইলো আমি যে ছাত্রলীগ করতাম 75-এর 15 আগস্টের পরে, চোখ বন্ধে যে ডিজিএফআই ক্যাম্পে ফালায় রাখতো, আমি যে হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা করে রাসেলের নামে, বঙ্গবন্ধুর নামে লক্ষ কোটি মানুষকে কাঁদাইছি, আমার যে সিনিয়রিটি ছিল, আমি যখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম, যারা আমার ঘরে যাইতে পারতো না, আমার দরজা ধাক্কা দিতে পারতো, তাদেরকে আমার মাথার উপর আওয়ামী লীগে বসায় রাখছে। আমি তো এই সিনিয়রিটি ব্যাক করে আর আমি দলে আসবো না। আপনি আমাকে মন্ত্রী বানান না বানান, রাজনীতির সঠিক অবস্থানে যদি আমাকে সিনিয়রিটি দেন, যেমন ধরুন উবায়দুল কাদের সাহেব, আমি তো বললাম তার সামনে, উনি আমার জুনিয়র মানুষ। আমি যদি ছাত্রলীগের 76 সালের জেনারেল সেক্রেটারি, উবায়দুল কাদের সাহেব আমার 3 নম্বর মেম্বার, আমার 1 নম্বর মেম্বার হলো ইসমত কাদের গামা, তিনি তখন ইন্ডিয়াতে, রবিউল আলম মুক্তাদির চৌধুরী উনি 2 নম্বর মেম্বার, উবায়দুল কাদের সাহেব 3 নম্বর। ওনারা সব হলো ন্যাশনাল পলিটিক্স, কিন্তু মূল চেষ্টা হলো আওয়ামী লীগ 91 সন থেকে এসে যে রাজনীতি শুরু হলো, সেই রাজনীতিতে আমি কোনোদিনই রাজনীতি করি নাই। ব্যাংকের টাকা আছে বা ব্যাংকের টাকা যারা লুট করছে, ব্রিফকেসে টাকা নিয়ে যারা আসতে পারে আওয়ামী লীগ মানুষেরা, তাদের নাম বলে আমি তাদেরকে ছোট করতে চাই, যে কারণে আর পরে হয় আমরা। এবং শেখ হাসিনা মুক্ত বাজার অর্থনীতির ঘোষণা দিলেন, এই নিয়ে বিতর্ক চলতেছিল ভিতরে বারবার, এবং মান্নারা তখন আওয়ামী লীগে আসবে আসবে করতেছে। আমি মান্নাকে সবসময় না করতেছি যে না, দূর থেকে চাঁদকে যত সুন্দর মনে হয়, চাঁদের উপরে যখন আর্মস্ট্রং নামছে গিয়া তখন কিন্তু পাথর মনে হয়েছে, বুঝে শুনে আইসে। এখন বলেন আপনি কি বলতে চান? আমার এই দ্বন্দ্বটা চলতেছিল সবসময়। আর আমার রাজনীতিতে একটা ছিল 1981 সনে বিখ্যাত, আমার 81, 82, 83, 84, 85 সন পর্যন্ত উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করেনি, সবাই জানে বাংলাদেশ, যেটা ফজলুর রহমান লিডার। যদিও আপনি বলবেন আপনি তো এই রাজনীতি করতেছেন, ভাইপুরিয়া করতেছি। বঙ্গবন্ধুর ব্যাপারটা এমন একটা জায়গাতে পৌঁছেছে, আমরা কিছু বুঝতে না পারলেও আন্তর্জাতিক ষড়যন্ত্রটা এমন এক জায়গাতে এসেছে যে বড় ভাই নাকি বঙ্গবন্ধুকে রিকোয়েস্ট করেছিলেন যে কিছুদিনের জন্য আপনি গিয়ে রাশিয়াতে থাকেন, আমরা ব্যাপারটা প্রতিষ্ঠা করে নিই, 1 মাস পরে আপনি আসেন। কিন্তু বঙ্গবন্ধু রাজি হন নাই। এই কথাটা মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব অন্যদেরকে বলতেছে। আমি কিন্তু পাশের সিটে বসে, টেবিলে বসে পড়ছি, আমার শরীরটা শিহরিয়া উঠলো, আমি রাজনীতি করি। তখন মান্নান আমাকে পরিচয় করে দিল মুজাহিদুল ইসলাম সেলিমের সাথে। এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের সাথে আছে, সেখানে বঙ্গবন্ধুর ভয় কি? আপনারা তাকে রক্ষা করতে পারবেন না? বললো না, আমরা চেষ্টা করছি। এই কথা বলে তারা চলে গেলেন, এবং আব্দুল মান্নান সাহেব চলে গেলেন। আমাকে বলেন দরজাটা ধাক্কা দিয়ে রাখেন, লাগায়েন না, আমি ভোরবেলা আসবো রুমে। উনি ছাত্র ইউনিয়ন করতেন, পরবর্তী সময়ে ছাত্র ইউনিয়নের সভাপতি হয়েছিলেন। আওয়ামী লীগে এসে আওয়ামী লীগের এখন প্রেসিডেন্ট মেম্বার এবং মন্ত্রী ছিলেন। তো ঘুমিয়ে আছি, ভোরবেলা 5:15 বাজে এই সময় উনি এসে আমাকে একটা ধাক্কা দিলেন। 5:15 বাজে ফজলু ভাই উঠলেন না, বঙ্গবন্ধুকে মেরে ফেলছে। আমি কথাটা শুনি বিশ্বাস করলাম, অনেকে বলে বিশ্বাস করে, আমি কিন্তু বিশ্বাস করলাম। কারণ ইন্দোনেশিয়ার প্লটটা কিন্তু আমার সামনে আছে। ইন্দোনেশিয়ার সুকর্ণ এবং সুপাত্তর রাজনীতির যে প্লট, সেই প্লট তখনই আমার মনে হলো ঢাকা শহর মেসাকার হয়ে যাবে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বিনা প্রতিবাদে যাবে, বিনা প্রতিরোধে যাবে। কিন্তু আমি তো কেউ না দলে, আমি তখন রাজনীতি করি। আমার সিদ্ধান্ত হলো মনে মনে যে আমি দল থেকে বেরিয়ে যাব। এর পিছনে আর অনেক কথা আছে, এবং দৌড়াতে দৌড়াতে এমন একটা অবস্থা হলো, আমি আর কোথাও সবার বাড়ি ঘর লাগানো, গেট লাগানো, আমার তখন ঢাকা শহরে পরিচিত মানুষ তেমন নেই। আমি আর্য হোটেলে চলে গেলাম, হাঁটতে হাঁটতে
কারণ আমার যে ভয় ছিল, আমার যে শঙ্কা ছিল, সেই শঙ্কা ভুল প্রমাণিত হলো। আমি কোন পরিপ্রেক্ষিতে আমি রাজনীতিতে গেলাম? আল্লাহর কাছে শপথ করছিলাম রাজনীতি করবো না। আমি আর্য হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে আমি আজাদকে পাইলাম। আজাদ আমাকে জড়াইয়া ধরলো, হোটেলের ম্যানেজার, ভাই বঙ্গবন্ধুর নাকি মাইরে ফেলছে, কান্নাকাটি। কারণ তারা জানে